পৃথিবীর 2.5 দিনের খোরাক আছে, 3 দিনের খোরাক আছে ওখানে। ওখান থেকে এখনো কেউ একটা ইটে সলাতে পারে না, লাগামাকে রক্ত উঠে তাই মারা যায়। কথিত আছে যে এই কূপের পানি তাদেরকে খাওয়ালে সেই সৈনিকরা নাকি পুনর্জীবিত হয়ে যেত। মহাস্থানগড়ের যে আইকনিক ছবিটা আমরা সবসময় দেখি, সেইটা আসলে এইটার ছবি। আমরা বাইকের উপরে এবং আমরা এখন মহাস্থানগড়ে, সরি আমরা এখানে এমন জায়গাতে আছি, যদিও আমাদের হেলমেট পরা উচিত, বাট আমরা এমন জায়গাতে আছি এলাকার মধ্যে এবং খুবই সংক্ষিপ্ত রাস্তা, পাড়া মহল্লার মধ্যে, এবং আমরা খুব গতি কমায় যাচ্ছি, কাজেই এটা নিয়ে ইস্যু হবে না ইনশাআল্লাহ। তো আমরা খুব চাপাচাপি করে একটা বাইকের মধ্যে 3 জন উঠে এখন মহাস্থানগড় দেখতে যাচ্ছি। এই পুরো এলাকাটাই হচ্ছে মহাস্থানগড়। এটা বাউন্ডারি, এইটাই হচ্ছে রাজধানীর বাউন্ডারি প্রাচীর। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং সেটা তো বোধহয় আজ থেকে প্রায় 2500 বছর, তাই না? 2500 বছরেরও বেশি সময়, অর্থাৎ যীশু খ্রিস্টেরও জন্মের আগের কথা। এটা হচ্ছে গোবিন্দভিটা এবং দেখতে পাচ্ছেন পেছনে করতোয়া নদী। এই করতোয়া নদীর পাড়েই আসলে গোবিন্দভিটা, এবং আমরা বলতে গেলে আলটিমেটলি এই বিল্ডিংয়ের ছাদে দাঁড়িয়ে আছি, এবং এটা 1200 থেকে 1300 শতকে তৈরি করা। এবং আমি সবচেয়ে অবাক হয়েছি এখানকার এই ইটের ফিনিশিং দেখে। দেখুন ফিনিশিংগুলো এত চমৎকার এবং কোথাও খুব 1000 বছর আগে এরকম ইট তৈরি হতো। এত চমৎকার করে ইটের, এবং ওয়ালগুলো দেখুন কি পুরো। আমার পায়ের সাপেক্ষে বিচার করার চেষ্টা করুন। এগুলো 30 ইঞ্চি ওয়াল। তো 30 ইঞ্চি ওয়াল মানে বিশাল ব্যাপার। এই ওয়াল ভেদ করাটাও একটা দুর্বোধ্য বিষয় ছিল সেই সময়। এই ধরনের প্রত্নতাত্ত্বিক নিদর্শন, স্থাপনা যা আছে এখন অবধি বাংলাদেশে, এগুলো মানে খালি চোখে দেখে দৃশ্য তো খুব একটা জাঁকজমকপূর্ণ কিছু মনে হবে না, কিন্তু এর আসল যে মাহাত্ম্য সেটা হচ্ছে অনুভব করার ব্যাপার। 30 ইঞ্চি ওয়াল এবং সেই 1000 বছর আগে। আর যে অঞ্চলটার কথা আমরা বলছি মহাস্থানগড়, এটা মূলত সেই যীশু খ্রিস্টেরও জন্মের আগের 2500 বছর আগের। এটা একবার চিন্তা করুন, যীশু খ্রিস্টের জন্মেরও আগে 2500 বছর আগে এই অঞ্চল কতটা উন্নত ছিল, এবং বিশাল প্রাচীর দিয়ে ঘিরে বিশাল এরিয়া করে রাজার এই বিশাল রাজত্ব। এই স্থাপনা দেখলে এখন কিছুটা হলেও অনুমান করা যায় যে সেই সময়কার জাঁকজমকপূর্ণ ব্যাপারটা কেমন ছিল, জৌলুস কেমন ছিল। গোবিন্দভিটা থেকে বের হলাম। এখন আমরা আগে একটা অটো ঠিক করে রেখেছিলাম। অটো না, এটারে কি বলে? ভ্যান। আমরা তো ভ্যান, অটো ভ্যান। ওকে, কি আছে এখন? আমরা কই যাব? এখন সামনে আছে শিলাদেবীর ঘাট। এখানে রাস্তাটা একটু এবড়ো খেবড়ো, তাই হচ্ছে শিলাদেবীর ঘাট, তাই তো? এবং এটা হচ্ছে করতোয়া নদী, বড় করে বাঁধিয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে করতোয়া নদী, ছোট্ট একটা নদী। এপার থেকে নামলে সাতরে ওপারে যেতে 30 সেকেন্ড লাগবে। ওরকম 30 সেকেন্ড না, হয়তো মিনিট খানিক লেগে যাবে সব মিলে উঠতে। শিলাদেবী হচ্ছে পরশুরামের বোন ছিলেন, এবং উনি ওই যে কালা জাদু করতেন, এবং যখন কিনা পরশুরাম পরাজিত হয় তো তখন সে এই ঘাটে এসে আত্মহত্যা দেয়। শেষবারের মতো কালো জাদু করে পালিয়ে যাচ্ছিল, তখন হযরত শাহ সুলতান বলখি রাদিয়াল্লাহু আনহু, উনি ঘোড়ায় চড়ে, এই জন্য ওনাকে মাহি সওয়ার বলা হয়, তো ঘোড়ায় চড়ে উনি ওনার হাতের তলোয়ার নিয়ে ওনার পিছনে তাড়া করেন। ওকে, সে শেষমেশ এই ঘাটে এসে নদীতে লাফ দেয়। ওকে, এবং তখন শাহ সুলতান বলখি রাদিয়াল্লাহু আনহু ঘোড়ার পিঠ থেকেই তলোয়ার ছুঁড়ে মারে। শ্রুত কথা, এরপরে সেই শিলাদেবী ওই ঘাট থেকে আর মাথা তোলেন নেই, আর কখনোই তোলেন নাই। না, আর তার হদিস পাওয়া যায় না। আমরা যাচ্ছি রাজা পরশুরামের প্রাসাদ। পরশুরামের বাড়ি 500 একর। পুরো জায়গাটা হলো 500 একর পরশুরামের বাড়ি, এবং বিশাল একটা এরিয়া। এগুলো দেখেই বোঝা যায় এগুলো তৎকালীন সময়ের গার্ড পোস্ট। এই যে দেখুন কি বিশাল স্থাপনা। আমরা উপরে উঠতেছি, খুব সরু গড়ের এই উপরে উঠে এলাম। এইটা হচ্ছে মেইন দরজা, যে গেট দিয়ে ঢুকতো সবাই, তাই না? হ্যাঁ, তোরণ সদর দরজা। হ্যাঁ, এবং এই যে দেখুন কত হানি হবে দেখি, 1 2 3 4 5 6 7 এবং আরো খানিকটা আছে। হ্যাঁ, অ্যাটলিস্ট 70 ইঞ্চি। এইটা তাহলে প্রাচীর ছিল। এটা ওই সময়ের রাজার রাজত্বের প্রাচীর। এবং এই পুরো এরিয়াটা 500 একর। চীনে গ্রেট ওয়াল থাকতে পারে, কিন্তু আমাদের এলাকার মানুষও কম ছিল না, বোঝাই যাচ্ছে। একদম। এটা হচ্ছে জিয়তকুণ্ড। পরশুরাম যখন হযরত শাহ সুলতান বলখি রাদিয়াল্লাহু আনহুর সাথে যুদ্ধে তার সৈনিকরা মারা যেত, হ্যাঁ, কথিত আছে যে এই কূপের পানি তাদেরকে খাওয়ালে
সেই সৈনিকরা নাকি পুনর্জীবিত হয়ে যেত। হ্যাঁ, তো এরকম একটা মিথ আছে। এই শাহ সুলতান কূপটির পানির জীবনদানের ক্ষমতার কথা জানতে পেরে একটি চিলের সাহায্যে হ্যাঁ, এর মধ্যে এক টুকরা গোমাংস আমরা নিক্ষেপ এটা করেন। দেখাই। এই হচ্ছে সেই কুয়া। আমরা ভেতরে দেখার চেষ্টা করি। এখন কিচ্ছু নেই। এখন কিছুই নাই। হ্যাঁ, এখানে এখন ময়লা সেখানে কোনো আবর্জনা পড়ে সব- পানির সামান্য কিছু বাকি নাই। আমরা আর একটু সামনে যাই, দেখি ওইদিকে কি আছে। আধুনিক সময়ের তে এখানে এখন দোকান রয়েছে। এইখানে আরেকটা এই স্থাপনা মুহূর্তে আছে। আমার মনে আমরা হচ্ছে একটা থেকে হাফ লিটার যাচ্ছি। 1 লিটারের পানির বোতল হলে খুব ভালো হইতো। পরশুরামের সময় হাফ লিটার পানির বোতল ছিল। হ্যাঁ, তাহলে থাক। আমরা পৌঁছে গেছি পরশুরামের মূল প্রাসাদে। প্রাসাদে। এই হচ্ছে পরশুরামের প্রাসাদ। ও, জানি না কতটুকু দেখতে পাচ্ছেন, এখনো সূর্য উপরে, বেশ গরম এখানে। বোঝা যাচ্ছে এইটা মূল তোরণ ছিল। বেশ পুরো এরিয়াটা। আর এইটা মোটামুটি- হচ্ছে মূল তার প্রাসাদ ভবন। হুম, আর পুরো যে এলাকা পরশুরামের রাজত্বের যে এলাকা, মানে বাড়িকে ঘিরে তো শুধু এই বিল্ডিংটা পুরো থাকে না, তল্লাট জুড়ে 500 একর। 500 একর। এখন আমরা কই যাব? এখন আমরা যাবো হচ্ছে কালিদাহ সাগর। কালিদাহ সাগরে কি আছে? কালিদাহ সাগর আছে, পদ্মার বাড়ি, বাড়া লক্ষ্মীদের বাড়ি ঘর, পৃথিবীর 2.5 দিনের খোরাক আছে, 3 দিনের খোরাক আছে ওখানে। এখনো বিশ্বের- আছে? এখনো আছে। এটা কই আছে? মাটির নিচে? মাটির নিচে পদ্মার বাড়ি। গুপ্তধন? হ্যাঁ আছে। আচ্ছা, ও মানে ওখান থেকে এখনো কেউ একটা ইটে সলাতে পারে না। কেন তার পারে লাগে না? আমাকে রক্ত উঠে তাই মারা যায়। আচ্ছা, ওই সম্পদ এখন কাদের দখলে? এখন জিনেরা বস করিচ্ছে। জিনেরা বস করে আছে। ঠিক আছে, চলেন আমরা যাই। হ্যাঁ চলে। আমরা এখন যাচ্ছি কালিদাহ সাগর। পরশুরামের এই যে এই দিকটাতে পরশুরামের দূর দেখা যায়। এই যে, আচ্ছা, এই যে এইদিকে হচ্ছে পরশুরামের মূল প্রাসাদ ভবন। এইটা আমরা দেখলাম, দেখে এখন আমরা যাচ্ছি হলো কালিদাহ সাগর। আমাদের আসিফ ভাই হাসছে কেন জানি না। আসিফ ভাই হাসছেন কেন আপনি? We are so much excited to go there. যে সেখানে বিশেষ ধনরত্ন রয়েছে। হ্যাঁ। যদিও সেখান থেকে একটা এক টুকরো কিছুই সরানো যায় না। খোয়া কেউ সরাতে পারে না। ওখানে কিছু পরী আছে, তারা সেটা পাহারা দিচ্ছে। হ্যাঁ, জিন পরীরা আছে। আমাদের আসিফ ভাই খুব এক্সাইটেড, সেই পরীদের সাথে দেখা করতে যাচ্ছে। যে যদি এটা দেখা হয়ে যায়। যদি একটা দেখা হয়ে যায়। 33টা বছর কেটে গেল, কেউ কথা রাখে না। কেউ কথা রাখেনি। এখন যদি এইবার যদি পরী এই সাগর থেকে এক পরী উঠে এসে যদি কথা রাখে, কিছু একটা যদি একদম ব্যবস্থা হয়ে যায়। কিছু একটা যদি হয়। আমরা কই আসলাম? আমরা সামনে এগোচ্ছি কালিদাহ সাগর। এইখান থেকে। ওই যে কালিদাহ সাগর। ও, ওই উঁচু টিলা। হ্যাঁ। ওই টিলার ওপারে কি আছে? ওই মোরা সাগর। সাগর মানে নদী। নদী, এখন পানি নেই, পানি এখন পানি জোয়ার আসে। এটা কি যাওয়া যায়? যাওয়া যায় না? যাও যান। চলো। চলেন। হ্যাঁ। আমাদের গাড়ি চালক ভাই কিন্তু জায়গা নিয়ে কথা বললেও ওই জায়গার আশেপাশে সাধারণত নেহায়েত প্রয়োজন না পড়লে সম্ভবত পা দেয় না। মানে এখনো ভীতি কাজ করে মানুষের মধ্যে, সেটা তাই তো? সেটা মুখ দিয়ে হয়তো সরাসরি প্রচার করছে না। আমরা কালিদাহ সাগরের কাছে চলে এসেছি। বলা হচ্ছে এই যে উঁচু ঢিবি দেখতে পাচ্ছি, এর ওপাশেই কালিদাহ সাগর। আমরা জানি না ওপাশে কি অপেক্ষা করছে। দেখি, এইগুলো বেয়ে ওঠার চেষ্টা করি, যদিও রাস্তাটা বেশ, ও মাই গড, আসলে একটা নদী, আসলে একটা নদী, বড় এবং অনেক গভীর। কিছু মানুষজন তো খেতে কাজ করছে। হ্যাঁ, এটা এখন আর এই উঁচু ঢিবিটা কি এখানে কাউকে পাওয়া যেত? এক চাচারে দেখতে পাচ্ছি। কোনটা চাচা? কালিদাহ সাগর ওই পশ্চিম পাশে, পশ্চিম পাশে ওই যে মাটির ঢিবি দেখা যাচ্ছে। হ্যাঁ, তার ওই পাশে। এই জায়গাটা তাহলে উঁচু কেন? যেখানে আমরা দাঁড়িয়ে আছি তো অনেক উঁচু। ওইটা আগেকার উৎস জায়গা, ও, এটা পরশুরামের ভিটার সীমানা, সীমানা। সেই ওয়ালি এটা। সেই ওয়ালে এটা। এইটার এই পানির অংশ কোথাও গিয়ে মিলিত হয়েছে এখন কোন নদীতে? ওই যে করতোয়া। জাদুঘর যায় করতোয়া নদী। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা, এই দিক দিয়ে গিয়ে করতোয়া মিলিত হয়েছে, তাই তো? আচ্ছা, বেশ। চাচার নাম কি? আমার নাম মোশাররফ। মোশাররফ। আপনার এখানে বাসা? হ্যাঁ, এখানে বাসা। আচ্ছা, যাক, আমাদের মোশাররফ চাচার সাথে দেখা হলো। আপনি বেশ পরিশ্রান্ত, ক্লান্ত। হ্যাঁ, কাজ করে আসলেন, পরিশ্রম। আমরাও বেশ ক্লান্ত, ঘেমে টেমে একাকার। তো ঠিক আছে, অনেক ধন্যবাদ। আপনি গরু টরু পোষেন নাকি? হ্যাঁ, একটা গরু আছে। বাহ, এইটার জন্য ঘাস কাটলেন, খুব ভালো। ঠিক আছে চাচা, অনেক ধন্যবাদ, দেখা হবে আবার। আসসালামু আলাইকুম। তো এইটা হচ্ছে কালিদাহ সাগর। নিচে নেমে আমরা আবার পরবর্তী যে স্পট আছে, মানে ঐতিহাসিক বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর,
ওইখানটাতে যাব। আমি মরলে আমায় নিয়ে ভাষায়ও ভেলা। কোনো বেহুলা কি শুনছেন? হ্যাঁ, আসিফ ভাইয়ের জন্য আসলে কোনো বেহুলা আছে মজার কিনা? রংপুর ঢাকা হাইওয়ে থেকে বাদিকে নেমে গেলে গোকুল মেদ নামক জায়গা থেকে নেমে আমরা এখন বেহুলা লক্ষিন্দরের বাসর ঘরের দিকে যাচ্ছি। এইখানে ঢুকতে হলেও টিকিট লাগবে এবং এইখানে দেওয়া আছে দেশীয় দর্শনার্থীদের জন্য 20 টাকা, বিদেশি দর্শনার্থীদের জন্য 200 টাকা, সারভুক্ত দর্শনার্থীদের জন্য 100 টাকা এবং মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য 5 টাকা। সো আমরা টিকিট করে নিয়েছি 2টা। আমরা গোকুল মেয়ের মন্দিরে ঢুকলাম। মহাস্থানগড়ের যে আইকনিক ফিগারটা আমরা দেখি, যে ছবিটা আমরা সবসময় দেখি, ছোটবেলায় স্কুলের বইয়ে পড়েছি, টাকার উপরে দেখেছি, সেইটা আসলে এইটার ছবি। হ্যাঁ, মহাস্থানগড়ের আইকনিক ফিগারটা আসলে এই, এবং মূল মহাস্থানগড়ের যে জমিদার বাড়িগুলো তার থেকে কিন্তু এটা যথেষ্ট দূরে, এবং এটা হচ্ছে বেহুলা লক্ষিন্দরের বাসরঘর। এবং আমরা এটার ইতিহাস যেটা জানতে পারি সেটা হচ্ছে এটা সর্বপ্রথম একটা বৌদ্ধ মন্দির ছিল। পরবর্তীতে এটা হিন্দু মন্দির হয়, পরবর্তীতে মন্দিরের উপরেই তাদের বাসরঘর নির্মাণ করা হয়। এবং যে লোককাহিনী সেটা তো আমরা জানি যে লক্ষিন্দরকে সাপে কাটবে মনসা দেবী তাকে বিয়ে দিতে নিষেধ করেছিল, এবং তার বাবা চাঁদ সওদাগর পরে দেখলো যে তার বংশ রক্ষা করতে পারছে না, ছেলেকে যদি বিয়ে দিতে না পারে তাহলে বংশ রক্ষা হবে কিভাবে? আর ছেলেকে বিয়ে দিলে মনসা দেবী তাকে মেরে ফেলবে, সাপে কেটে ফেলবে, এরকম একটা বেশ জটিল সিচুয়েশন। তখন সে চিন্তা করলো কি যে তাকে এমন একটা ঘরে তার বাসর ঘর করা হবে যেটা হচ্ছে খুবই সুরক্ষিত, কোথাও কোনো ছিদ্র রাখা হবে না, সাপ যেন কোনোভাবেই সেখানে যেতে না পারে। যদিও চাঁদ সওদাগর নিজেই মনসা দেবীর সবচেয়ে বড় ভক্তদের মধ্যে একজন ছিলেন, তারপরেও মনসা দেবীর সাথে তার এই অম্লমধুর সম্পর্ক হয়ে যায়। মনসা দেবী রুষ্ট হওয়ার কারণ ছিল সম্ভবত, যতটুকু মনে পড়ে, যেহেতু মনসা দেবীর আশীর্বাদ পুষ্ট এই সন্তান, তো সন্তান হওয়ার পরে চাঁদ সওদাগরের মনসা দেবীকে একটা পূজা দেওয়ার কথা ছিল। ওকে, তো তখনকার সময়ের তার পরিস্থিতির কারণে, সেটা ব্যবসায়িক পরিস্থিতি নাকি বন্যা পরিস্থিতি, যাই হোক, সে সেই পূজাটা করে উঠতে পারেনি বা করেনি, এবং যাই হোক এইভাবে যখন 18 বছর পার হয়ে যায়, তো 18 বছরেও যখন চাঁদ সওদাগর সেই প্রতিজ্ঞা রক্ষা করেনি, তো মনসা ক্ষেপে গিয়ে বলে, আমি তোর বংশ রক্ষা করলাম, তুই আমার সম্মান রক্ষা করলি না। আচ্ছা, তো আমি তোর বংশ বাড়তেই দেব না। আচ্ছা, এই ছিল মূলত বিরোধের সূত্রপাত। ভাঙাচোরা অবস্থা কোন দিক দিয়ে ওঠে আমি তাও, হ্যাঁ ওই যে এদিক থেকে ওঠা যাচ্ছে, সরু পথ দেখা যাচ্ছে। হ্যাঁ, এখান থেকে ছোট সরু পথ আছে, এই যে এখান থেকে। ভদ্রলোককে ক্যামেরায় দেখে হাঁটতে হবে। হ্যাঁ, এদিক থেকে সোজা উঠি তাহলে। হ্যাঁ, ওঠা যায়। ওকে, রাইট। অনেক উঁচুতে এই পথ আমরা পাড়ি দিয়ে এলাম। চারিদিকটা একটু ঘুরে দেখার চেষ্টা করি। এই দিকটা দেখুন কত উঁচু, এবং ওই দূরে ছেলেরা খেলছে, ওইটা দেখলে বুঝতে পারবেন যে কত উঁচুতে আছি আমরা আরেক ধাপ উপরে উঠে এলাম। এই হচ্ছে বেহুলা লক্ষিন্দরের সেই বাসর ঘর। কয় ফিট ব্যাসের হবে? এপাশ থেকে ওপাশ সর্বোচ্চ 10 ফিট। হ্যাঁ, এবং এই জায়গাটাই হচ্ছে বাসর ঘর থেকে এপাশে, কিন্তু মাঝখানের এই ছোট এই ছিদ্র অংশটুকু কেন? এটা কেন, এটার ব্যাখ্যা অবশ্য আমারও জানা নাই। আমাদের ইঞ্জিনিয়ার সাহেব মাপা শুরু করে দিয়েছেন। 7, 8, পায়ে 9, 10, 11, 12, 13, 10, 130। হ্যাঁ, 10 ফিট আছে। 10 ফিট আছে না? দেখতে না মনে হলো এটা এক্সাক্ট 10 ফিটই। 10 ফিট বাই 10 ফিট, অনেকটা বর্গাকৃতির 10 ফিট। এবং এইটা হচ্ছে ঢোকার দরজা ছিল ওই দিকটা থেকে, তাই তো মনে হচ্ছে। এটা যে একটা মন্দিরের মানকক্ষ, এর ব্যাপারে যথেষ্ট ঐতিহাসিক দলিল দস্তাবেজ রয়েছে, কিন্তু বেহুলার বাসর ঘরের ব্যাপারে আসলে এমন কোনো কিছু নাই। তো তারপরে গল্পের জন্য, কাহিনীর জন্য আমরা না হয় একটু মেনেই নিলাম। হ্যাঁ, সেটাই, আর মেনে নিতে দোষ কি? আর এটা যে একটা মন্দিরের মানকক্ষ, এটা তো যে কোনো সাধারণ মানুষ গরম দেখলেই বোঝা যাবে। গরম দেখলেই বোঝা যাবে। হ্যাঁ, আর মূল মাঝখানে জায়গাটা সম্ভবত কোনো প্রাচীন বেদি রাখার জন্য ব্যবহার হতো, ওখানে হতে পারে। হ্যাঁ, বিশেষ ভেট দেয়া হতো, এটা বলেই মনে হচ্ছে। ঠিক আছে, লোককথায় মেনে নিলাম। বেহুলা লক্ষিন্দরের বাসর ঘরে দাঁড়িয়ে আমরা চারিদিককার কি বলে এটাকে, বগুড়া দেখার চেষ্টা করছি। আমরা বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর যেটাকে বলা হচ্ছে তার থেকে নিচে নামবো। এইখান থেকে সামনের ভিউটা চমৎকার দেখায়। এই দিক থেকে নামতে হবে।
নামার এই রাস্তাটা বেশ একদম খাড়া, তো বেশ ভয়ঙ্কর। তবে এটা প্রথাগত সিঁড়ি না, প্রথাগত সিঁড়ি না, হ্যাঁ। এটা ধাপ ভেঙে ভেঙে। এইখানকার ভিউটা চমৎকার, এখান থেকে নেমে যাওয়া বেশ দুঃসাধ্য এই ব্যাপার। শেষ সন্ধ্যায় আবার রোদ উঠছে। হ্যাঁ, শেষ সন্ধ্যায় রোদ উঠছে। এবং আমরা ফাইনালি নেমে আসতে পারছি। হ্যাঁ, এখনই আমাদের ব্লগটা শেষ করবো, একবারে। ব্যাটারি প্রায় নেই। একেবারে শেষের দিকে। কথা শেষ করার আগে বন্ধ হয়ে যেতে পারে। রাইট। সো এই হচ্ছে আমাদের বগুড়ার মোটামুটি ঐতিহ্যবাহী জায়গাগুলো ভ্রমণ, ঐতিহাসিক জায়গাগুলো ভ্রমণ। রাইট। যদিও সব কিছু ঘুরতে পারিনি আমরা, বেসিক্যালি আরও কিছু কাজ ছিল, সময় করে ওঠা কঠিন। আবারও যদি কোনো এক সময় আসি তাহলে বগুড়ার আরও কিছু জায়গা ঘুরে দেখবো ইনশাল্লাহ। তো বন্ধুরা, সবাইকে ভালো শুভেচ্ছা থাকুন, জানাচ্ছি। শুভকামনা সবার জন্য। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আবার নতুন ভ্লগে দেখা হবে। টাটা।